সৌদি আরবের মক্কা নগরীতে আজ থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। শনিবার মুসল্লিদের আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে চলবে হজের মূল আনুষ্ঠানিকতা। কুয়েতে কোরবানিকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। পাকিস্তানে ইমরান খানের সাজা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও ৩০ ফিলিস্তিনি। এরপরও শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানাবো সেই খবরও বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়া তদিতি। সৌদি আরবের মক্কা নগরীতে আজ থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার ৮ জিলহজ মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা দেবেন মুসল্লিরা। শনিবার ৯ জিলহজ তারা অবস্থান করবেন আরাফাতের ময়দানে। আর রোববার ১০ জিলহজ পশু কোরবানি ও মাথা মুন্ডনের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে ৫ দিন সময় লাগে। স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারা রাত মিনায় জড়ো হন হজ যাত্রীরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখর হয় মিনা প্রান্তর। সেলাইবিহীন ২ টুকরো সাদা কাপড় বা ইহরাম পরে হজের নিয়ত করে মক্কা থেকে ৯ কিলোমিটার পথ পাড়ি দেন হজ যাত্রীরা। হজের অংশ হিসেবে শুক্রবার ৮ই জিলহজ সারাদিন তারা থাকবেন মিনায়। ৯ জিলহজ ফজরের নামাজ পড়ে প্রায় ১৪ কিলোমিটার দূরে তারা আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন। এরপর প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন এবং পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজের পর মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন মুসল্লিরা। মিনায় পৌঁছে প্রতীকী শয়তান লক্ষ্য করে ৭টি পাথর ছুঁড়বেন। এরপর পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন। এরপর মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। তাওয়াফ শেষে মিনায় থাকবেন ১১ ও ১২ জিলহজ পর্যন্ত। সেখানে প্রতিদিন ৩টি শয়তানকে লক্ষ্য করে ৩টি করে পাথর ছুঁড়বেন তারা। মিনার আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কায় ফিরে যাবেন এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করবেন। এবছর সারা বিশ্বের প্রায় ২০ লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে ৮৫,০০০-এর বেশি মানুষ হজ করতে সৌদি আরব গেছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি কোরবানির ঈদ। ঈদের বাকি আর কদিন, এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুয়েতের কাবাদ, অফরা, জাহারা ও আবদালিতে বসে পশুর হাট। কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এইসব হাট থেকে পছন্দের পশুটি কিনতে ভিড় করেন। স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কোরবানি দিয়ে থাকেন। কুয়েতে ঈদের বাকি আর কয়েকদিন, এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুয়েতের কাবাদ, আফরা, জাহারা এবং আবদালিতে বসেছে পশুর হাট। কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে ক্রেতারা এইসব হাট থেকে পছন্দের পশুটি কিনতে ভিড় করেন। স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কোরবানি দিয়ে থাকেন। প্রবাসী পরিবার ও কয়েকজন বন্ধু বান্ধব মিলে কোরবানি দিতে দেখা যায়। কোরবানির পশুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে কুয়েতের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে উট, দুম্বা, গরু সহ বিভিন্ন কোরবানির পশু আমদানি করেছেন। এছাড়াও জর্ডান থেকে ইরাক হতে কুয়েতে আনা হয়েছে প্রায় ৩০,০০০ দুম্বা। সবচেয়ে বেশি গরু বিক্রি হয় আমাদের এখানে কোরবানির জন্য। বেশিরভাগ আমাদের বাঙালি ভাইরা কিনে, হিন্দি পাকিস্তানি সীমিত কিনে, কিন্তু গরুর মাংস বেশি খায় আমাদের বাঙালিরাই। স্থানীয় নাগরিকদের পছন্দের তালিকার শীর্ষে থাকা সৌদি নোয়াইমি ভেড়া এবং ইরানি সাফালি ভেড়াও আমদানি করা হয়েছে। ক্রেতারা পছন্দের পশুটি কিনতে ভিড় জমাচ্ছেন কাবাদ অঞ্চলের পশু মার্কেটে। বিক্রেতারা জানিয়েছেন সোমালিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুম্বা গরু আসছে। এই হাটে পশু বিক্রেতা ও খামার পরিচর্যা কাজে নিয়োজিত বেশিরভাগই বাংলাদেশি। আমরা যারা আছি এখানে সবাই বাঙালি, যারা বাংলাদেশি আসে তাদেরকে আমরা চেষ্টা করি ভালো এবং উন্নত মানের গরু দেওয়ার জন্য চেষ্টা করি। এদিকে গতবারের চেয়ে এবারে গরুর দাম বেশি বলছেন প্রবাসী ক্রেতারা। কুয়েতি দুম্বা সবাই বাঙালিরা এখানে আয়ে আজনবীরা কিনে। প্রকারভেদে গরু ৩৫০ দিনার থেকে শুরু করে ৬০০ দিনারে বিক্রি হচ্ছে, আর দুম্বা ও ছাগল বিক্রি হচ্ছে ৮০ দিনার থেকে ২০০ দিনার পর্যন্ত। ঋতু সাহা, ৭১।
পর্যটনের জন্য বিখ্যাত লাচুং, লাচেন সহ বহু এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। সাংকালাংয়ে একটি নবনির্মিত বেইলি ব্রিজ ধসে পড়ে মাঙ্গানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বর্ষণ ও ভূমিধসে অনেক বাড়ি প্লাবিত হয়েছে এবং বিদ্যুতের খুঁটিও ভেঙে গেছে। সিকিমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন উদ্ধার কাজ চলেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাজা বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাদেরকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। তারা বলছেন ইসলামাবাদ হাইকোর্ট জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে মামলাটি পরীক্ষা করেনি। প্রসিকিউশনের যুক্তি, 1923 সালে বিশেষ আদালতের বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রাখেনি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। এর আগে জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে এই মামলায় দোষী সাব্যস্ত করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত একটি আদালত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় খুব শিগগির যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন না তিনি, তবে তিনি এখনও আশা ছাড়েননি বলে জানিয়েছেন। বৃহস্পতিবার ইতালিতে G7 শীর্ষ সম্মেলনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় বাইডেন সাংবাদিকদের বলেন তিনি শিগগিরই গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছেন না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বৈশ্বিক সমর্থনে যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটি ইসরায়েল বা হামাস পুরোপুরি গ্রহণ করেনি। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিয়ে 3 ধাপের একটি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যা এরই মধ্যে জাতিসংঘে পাশ হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 17 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ছোট্ট ফিলিস্তিন ভূখণ্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছোটাছুটি করছে ফিলিস্তিনিরা, কিন্তু এরই বিপরীত দৃষ্টান্ত স্থাপন করেছে গাজার আল কাহলুত পরিবার। ইসরায়েলি বোমা বর্ষণে বাস্তুচ্যুত হওয়ার পরেও একবারের জন্য ছেড়ে যাননি নিজেদের বাসস্থান। আরও জানাচ্ছেন ঋতু সাহা। দীর্ঘ 8 মাসের ইসরায়েলি হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। গাজা জুড়ে ইসরায়েলি হামলার কারণে ফিলিস্তিনিরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গেলেও গাজার আল কাহলুত পরিবার রয়ে গেছে নিজেদের পুরনো বাসস্থানে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে তাদের বাড়ি, তবুও নিজেদের স্মৃতি আঁকড়েই বাড়ির ধ্বংসস্তূপের ওপর তাঁবু বানিয়ে থাকছেন তারা। উম্মে নাইল আল কাহলুত বলেছেন তারা এখানে তাঁবু বানিয়ে থাকছেন কারণ এটা তাদের বাড়ি, এটা তারা ছেড়ে যেতে পারেন না, কারণ এই বাড়িটিকে ঘিরে তাদের স্বপ্ন ও হাজারো স্মৃতি রয়েছে। আল কাহলুত পরিবারের মতো গাজার অনেক পরিবারেরই বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায়। সব হারিয়ে পরিবারগুলো হয়েছে বাস্তুচ্যুত। তবে তাদের মধ্যে কেউ কেউ ফিরে এসেছে এই আশায় যে তাদের বাসস্থানের হয়তো কিছু অংশ বিমান হামলার হাত থেকে বেঁচে গেছে। হামাস ইসরায়েল যুদ্ধে আমার ছেলে শহীদ হয়েছে। এই বাড়িতে আমাদের ছেলের সাথে অনেক ভালো স্মৃতি রয়েছে, যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের কষ্ট নিরাময় করার চেষ্টা করছি। আল কাহলুতের বাড়ি গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ে অবস্থিত 5 তলা বিশিষ্ট একটি ভবন। ইসরায়েলি বোমা হামলায় যা একেবারেই ধসে গেছে। ঈদুল আজহার জন্য আল্লাহ আমাদের উপর রহম করুন, যাতে আমরা পরের ঈদটি দেখার জন্য বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন এই যুদ্ধ বন্ধ করে দেন। উম্মে নেলের স্বামী ইসমাইল আল কাহলুত বলেন এখানে একটি মাত্র তাঁবুতে 5টি পরিবার একসাথে থাকে। এখন তাদের একটাই প্রশ্ন, তাদেরকে এত কষ্ট কেন পেতে হচ্ছে, তারা কি ভুল করেছে? তিনি আরো বলেন ফিলিস্তিনিরা অসহায়, এই যুদ্ধে তাদের কোনো হাত নেই। ঋতু সাহা, 71। এডেন উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে হুথিদের হামলায় এক নাবিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার জাহাজটিতে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল হুথিরা। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন হামলার শিকার হওয়া জাহাজটির নাম MV ভারভেনা। পালাওয়ান পতাকাযুক্ত জাহাজটি ইউক্রেনের মালিকানাধীন ও পোলিশ চালিত।
হামলার পর জাহাজটির একটি অংশে আগুন ধরে যায়। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, গত 24 ঘন্টায় লোহিত সাগরের ওপরে 2টি হুথি টহল নৌকা, একটি মনুষ্যবিহীন জাহাজ ও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর আগে গত 24 ঘন্টার মধ্যে 3টি জাহাজে হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত হয়েছেন G7 এর নেতারা। এসব দেশে স্থগিত করা রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেয়া হবে। বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত 7 দেশের জোট বা G7 এর 3 দিন ব্যাপী শীর্ষ সম্মেলনে প্রথম দিন এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। বৈঠকে জোটটির সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় $5,000 কোটি আর্থিক সহায়তা দিতে রাজনৈতিকভাবে সম্মত তারা। আর্জেন্টিনায় ব্যাপক মাত্রায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানী বুয়েন্স আয়ার্স কার্যত বিক্ষোভের কেন্দ্রে পরিণত হয়েছে। এদিন আর্জেন্টিনার পার্লামেন্ট কংগ্রেসে অধিবেশন চলার সময় সেখানে ঢোকার চেষ্টা করেন একদল বিক্ষোভকারী। তাদের মধ্যে বেশ কয়েকজন বিরোধী দলীয় এমপিও ছিলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ব্যবহার করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আন্দোলনকারীর পাশাপাশি 5 জন বিরোধী দলীয় এমপিও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সাথে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন 20 জন পুলিশ সদস্যও। পার্লামেন্ট চত্বরে বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।